এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধর করার অভিযোগে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম গ্রেফতার। র্যাবের মুখপাত্র সাংসদ হাজী সেলিমের গাড়ি থেকে তার গাড়ি চালক তার ছেলের উপস্থিতিতে, যিনি বর্তমানে 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার প্রত্যক্ষ নির্দেশনায় নৌবাহিনীর একজন কর্মকর্তাকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে মারধর করা হয়। বাংলাদেশে একটি ইসলামী দল বলছে ইসলাম সম্পর্কে ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিবাদে তারা ঢাকায় ফরাসি দূতাবাস ঘেরাও করবে। বাংলাদেশ সরকার বলছে মাস্ক না পরে কেউ অফিসে গেলে তাকে সেখান থেকে বের করে দেওয়া হবে। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। বাংলাদেশে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধর করার অভিযোগে র্যাব আজ সংসদ সদস্য হাজী সেলিমের পুরনো ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে ইরফান সেলিমকে গ্রেফতার করেছে। এ বিষয়ে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে পথরোধ করে সরকারি কর্মকর্তাকে মারধর, জখম ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পুরনো ঢাকার বাড়িটিতে প্রায় 6 ঘন্টা ধরে অভিযানের পর র্যাবের মুখপাত্র সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অবৈধ ওয়াকিটকি এবং বিদেশি মদ উদ্ধার হওয়ায় ইরফান সেলিম এবং তার দেহরক্ষী তাদের দুজনের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। গতকাল ধানমন্ডিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সাংসদ হাজী সেলিমের গাড়ি থেকে তার গাড়ি চালক তার ছেলের উপস্থিতিতে, যিনি বর্তমানে 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং নোয়াখালীর এমপির জামাতা, তার প্রত্যক্ষ নির্দেশনায় নৌবাহিনীর একজন কর্মকর্তাকে, লেফটেন্যান্ট ওয়াসিফকে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে মারধর করা হয়। এই প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে ধানমন্ডি থানায় এবং অন্যান্য কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল আজ হাজী সেলিমের ছেলের বাসাতেও আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে মূলত আমরা 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার প্রধান আসামি ইরফান সেলিম এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম, যিনি ইরফান সেলিমের দেহরক্ষী। র্যাবের মুখপাত্র কর্মকর্তারা বলছেন, এই অভিযানে 2টি অবৈধ অস্ত্র, গুলি, হাতকড়া এবং বাড়ির পাশে একটি টর্চার সেলও পাওয়া গেছে। বিস্তারিত জানাতে ঢাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সংবাদদাতা কাদির কল্লোল। কাদির, এই ইরফান সেলিমকে গ্রেফতারের ব্যাপারে র্যাবের বক্তব্য কী? আসলে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য র্যাবের সদস্যরা বেলা 12টার দিকে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়ি ঘিরে ফেলে। হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম মামলায় 1 নম্বর অভিযুক্ত। এই ইরফান সেলিম 9তলা বাড়িটির 2টি ফ্লোরে থাকেন। সেই 2টি ফ্লোরেই র্যাব 6 ঘন্টা ধরে, মানে 6 ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়েছে। অভিযান শেষে সন্ধ্যায় র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ তিনি প্রেস ব্রিফিং করেছেন। তিনি জানিয়েছেন যে ওই বাড়ি থেকে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করার অভিযোগে। এটি মূল যে মামলা, যে অভিযোগে তারা অভিযান চালাতে গিয়েছিল, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর বাড়িতে অভিযানে অবৈধ ওয়াকিটকি এবং বিদেশি মদ রাখার জন্য গ্রেপ্তারের পরে এই 2 জনকেই তাদের প্রত্যেকেরই 1 বছর করে জেল দেওয়া হয়েছে। সেটা র্যাবের ভ্রাম্যমাণ আদালত সেখানে তাৎক্ষণিকভাবে দিয়েছে। র্যাবের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন যে অভিযানে অবৈধ ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে 38টি, এছাড়া 2টি অবৈধ অস্ত্র, গুলি এবং
এবং একটি হাতকড়াও উদ্ধার করা হয়েছে। র্যাব বলেছে যে বাড়ির পাশে তারা একটি টর্চার সেলও পেয়েছে। এখন অবৈধ অস্ত্র রাখা এবং টর্চার সেল এগুলো সহ যে সব বিষয় উদ্ধার হয়েছে এগুলোর ব্যাপারে প্রতিটির বিষয়ে আলাদা আলাদা আইনে মামলা হবে, এটা র্যাবের কর্মকর্তারা তো জানিয়েছেন। কাদির, অভিযোগ আসার পরপরই এরকম বাড়িতে 6 ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালানো হলো, গ্রেফতার করা হলো, এরকম ঘটনা তো খুব একটা শোনা যায় না। তো এই যে অভিযোগ তিনি নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধর করেছেন, এই ঘটনার ব্যাপারে কি জানতে পেরেছেন? সেই ঘটনার ব্যাপারে একটি মামলা হয়েছে, তিনি নিজেই মামলাটি করেছেন। ধানমন্ডি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে মামলাটিতে মারধর, জখম, হত্যার হুমকি এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলাটি নৌবাহিনীর সেই কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিব আহমেদ খান তিনি নিজেই মামলা করেছেন। পুলিশ জানিয়েছে যে নৌবাহিনীর এই কর্মকর্তা মামলায় অভিযোগ করেছেন যে তিনি সস্ত্রীক ঢাকার নীলক্ষেত এলাকা থেকে কলাবাগানের দিকে যাচ্ছিলেন। কলাবাগানের কাছাকাছি আসার সঙ্গেই একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলে ধাক্কা লাগার পর গাড়িটি থেকে অভিযুক্তরা নেমে এসে ওই কর্মকর্তাকে মারধর করেন, তার স্ত্রীর গায়েও হাত তুলেছেন। এ ধরনের অভিযোগ মামলার এজাহারে আনা হয়েছে। মামলায় বলা হয়েছে যে তিনি নিজের পরিচয় দেওয়ার পরেও অভিযুক্তরা তাকে মারধর করেছেন এ ধরনের, এবং তাকে আঘাত করা হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে একটি, এছাড়া হত্যার চেষ্টা করা হয়েছে, সেই অভিযোগ আনা হয়েছে এই মামলাটিতে। তিনি ওই ঘটনার সময়কার একটি একজন ভিডিও করেছেন, সেটিও কিন্তু ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তো এসব অভিযোগের ব্যাপারে ইরফান সেলিমের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে তার দিক থেকে কি কোনো বক্তব্য পেয়েছেন? তার দিক থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার বাবা হাজি সেলিম, যিনি আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত, তার সাথেও যোগাযোগের চেষ্টা করে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তার সাথে যোগাযোগ করেছেন। তিনি বলেছেন যে তাদের দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মনে করেন যে এর মাধ্যমে প্রমাণ করা হলো যে কোনো অভিযোগ এলে তাকে ছাড় দেওয়া হয় না, সেটা তারা দাবি করছেন, সেটা তারা বলছেন। কাদির, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন কাদির কল্লোল। ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটি দল আগামীকাল মঙ্গলবার ঢাকায় ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। দলটি বলছে ফ্রান্সে ইসলামের নবীকে অপমান এবং ইসলাম সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যের প্রতিবাদে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে প্রেসিডেন্ট ম্যাক্রো ইসলামের নবীর কার্টুন প্রকাশের পক্ষে বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে কয়েকটি আরব দেশে ফরাসি পণ্য বয়কট করার ডাক উঠেছে। বিষয়টির উপর নজর রাখছিলেন সহকর্মী শাকিল আনোয়ার। শাকিল, বাংলাদেশের যে দলটি বলছে যে তারা ফরাসি দূতাবাস ঘেরাও করবে, তাদের বক্তব্য কি? মিজান, আমি এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলটি চরমোনাইয়ের পীর সাহেবের দলগুলো পরিচিত আর কি, তার যিনি এখন আমির সৈয়দ রেজাউল করিম, তার সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তার কথা হচ্ছে যে ফ্রান্সে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলছে, নবীর ব্যঙ্গচিত্র সেখানে প্রদর্শিত হচ্ছে, নবীকে অপমান অপদস্থ করা হচ্ছে, এর প্রতিবাদ তারা করছেন এবং সেজন্যই আগামীকাল ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি তারা নিয়েছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে নিয়ে যেসব মন্তব্য করেছেন যে ফরাসি প্রেসিডেন্টের মানসিক চিকিৎসা প্রয়োজন, সে প্রসঙ্গে রেজাউল করিম বলেন যে তিনি এই বক্তব্য সমর্থন করেন। তার কথা হচ্ছে যে ফ্রান্স কেন এমন পরিস্থিতি তৈরি করছে যে মিস্টার এরদোয়ান এমন কথা বলার সুযোগ পেলেন। কয়েকটি মুসলিম দেশে ফরাসি পণ্য বর্জনের যে ডাক দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন যে এটা তার দল সমর্থন করে, তবে তেমন ডাক তারা বাংলাদেশে দেবেন কিনা সেই প্রশ্নে স্পষ্ট করে অবশ্য তিনি কিছু বলতে চাননি। তারা কি চান জিজ্ঞেস করেছিলাম তাকে। সেই প্রসঙ্গে এই রেজাউল করিম বলেন যে ইসলামী আন্দোলনের যেটা চায় সেটা হচ্ছে ফরাসি প্রেসিডেন্টকে মুসলমানদের কাছে ক্ষমতা চাইতে হবে এবং বাংলাদেশ সরকারের কাছে তাদের দাবি সংসদে প্রস্তাব এনে ফ্রান্সকে নিন্দা করতে হবে। তো শাকিল, ইসলামী দল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও এর মধ্যে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তার মানে এই যে একটা ক্ষোভ, সেটা যে শুধু ইসলামী দলগুলোর মধ্যেই তৈরি হয়েছে তা নয়। তো ফ্রান্স সম্পর্কে বাংলাদেশের মানুষের যে ধারণা বা ফ্রান্সের যে ইমেজ, সেটা কি এই ঘটনা থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে? মিজান, এখন পর্যন্ত আমরা আসলে দুটো প্রতিবাদ দেখেছি। আপনিও যেটা বলছিলেন যে গতকাল সাধারণ ছাত্রদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে, আর একটি হচ্ছে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যেটা, তারা ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে আগামীকাল। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো ঘটনার ভেতর দিয়ে বাংলাদেশের ফ্রান্সের ভাবমূর্তি
নষ্ট হবে কিনা সেই ধারণা করা কঠিন। আসলে আমি দুজন বিশ্লেষকের সাথে কথা বলেছিলাম, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক ডক্টর আব্দুর রব খানের সাথে। তাদের দুজনেরই কথা হচ্ছে যে ইসলাম নিয়ে বাংলাদেশে স্পর্শকাতরতা রয়েছে। ফ্রান্সে যা হচ্ছে তা নিয়ে আগামী কিছুদিনে হয়তো আরো বিচ্ছিন্নভাবে কিছু প্রতিবাদ বিক্ষোভ দেখা যাবে, কিন্তু এ নিয়ে যে দুই দেশের সম্পর্ক খারাপ হবে বা সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে অগ্রসর দেশ হিসেবে ফ্রান্সের যে ভাবমূর্তি বাংলাদেশের একটি অংশের মধ্যে রয়েছে, সেটা যে মানে বড় কোনো ধাক্কা খাবে সেটা বলার সময় এখনো আসেনি। ডক্টর আব্দুর রব খানের কথা ছিল এসব প্রতিক্রিয়া, ক্ষোভের বহিঃপ্রকাশ একটি সাময়িক বিষয়। এবং একই রকম কথা বলেছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনও। তিনি এ প্রসঙ্গে 2005 সালে ডেনমার্কের একটি পত্রিকায় নবীর কার্টুন ছাপার প্রসঙ্গ টানেন এবং তিনি বলেন যে সে সময়ও বাংলাদেশে বিক্ষোভ হয়েছে, ডেনিশ পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছিল, সরকারের পক্ষ থেকে ডেনমার্কের সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়েছিল, কিন্তু সেগুলো ছিল তাৎক্ষণিক ক্ষোভ এবং এ নিয়ে যে ডেনমার্কের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল বা ডেনমার্কের ভাবমূর্তি স্থায়ীভাবে বাংলাদেশে নষ্ট হয়ে গেছিল সেটা হয়নি। এবং তাদের কথা হচ্ছে যে এখনো হয়তো সেরকমই কিছু হবে। শাকিল, কয়েকটি আরব দেশে মানে ফরাসি পণ্য বয়কট করার কথা উঠেছে, কোনো কোনো দেশে বিক্ষোভও হয়েছে। আপনি যেটা বলছিলেন যে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান ফরাসি প্রেসিডেন্টকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার কথাও বলেছেন। তো এই যে একটা বিরোধ ফ্রান্সের সঙ্গে কিছু মুসলিম দেশের, সেটা কতদূর যেতে পারে? দেখুন, ডক্টর আব্দুর রব খান, আমি যার কথা বলছিলাম, তিনি মনে করেন যে তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার এরদোয়ান ফ্রান্স বা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে নিয়ে যেসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন তার সাথে এই দু দেশের কিন্তু একটা পাওয়ার গেমের সম্পর্ক রয়েছে। আপনি জানেন যে পূর্ব ভূমধ্য সাগরে খনিজ সম্পদ নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে যে রেষারেষি এখন চলছে, সেখানে কিন্তু ফ্রান্স সরাসরি গ্রিসকে সমর্থন যোগাচ্ছে। অন্যদিকে লিবিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছে ফ্রান্স, আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে তুরস্কের ভূমিকার সমালোচনা করছে ফ্রান্স। এইগুলো মিস্টার এরদোয়ান একেবারেই পছন্দ করছেন না। অন্যদিকে তৌহিদ হোসেন মনে করেন যে ফ্রান্স বিরোধী মনোভাব মুসলিম বিশ্বে কতটা শক্তভাবে দানা বাঁধবে বা দীর্ঘস্থায়ী হবে তা অনেকটাই নির্ভর করছে মুসলিম দেশগুলোর বড় বড় যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ওআইসি, তারা কি করবে। তারা যদি এই বিষয়টি নিয়ে চর্চা শুরু করে, বক্তব্য বিবৃতি দেয়, তাহলে হয়তো মুসলিম বিশ্বে আরো বেশি ফ্রান্স বিরোধী মনোভাব বিস্তার লাভ করতে পারে। তবে মানে সেই সম্ভাবনা আসলে এখন খুবই কম, কারণ সৌদি আরব বা মিশর এখন এরদোয়ানের সুরে সুর মেলাবেন সেই সম্ভাবনা এখন কিন্তু খুবই কম। তাদের কাছে এখন ফ্রান্স বা মিস্টার ম্যাক্রোর চেয়ে এরদোয়ানের তুরস্ক অনেক বড় শত্রু। শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ। বলছিলেন শাকিল আনোয়ার। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশ সরকার এবার নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ মাস্ক না পরলে কোনো সেবা দেওয়া হবে না বলে নির্দেশনা জারি করেছে। ফলে এখন থেকে সরকারি বেসরকারি অফিসগুলোতে কেউ মাস্ক ছাড়া গেলে তাদেরকে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বাইরে মাস্ক পরার নির্দেশনা আগে থেকে থাকলেও সম্প্রতি মানুষের মধ্যে এই নিয়ম মানার ক্ষেত্রে শিথিলতা দেখা দেয়। কিন্তু আসন্ন শীতের মৌসুমে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ আসতে পারে, এই আশঙ্কা থেকে নতুন করে এই নির্দেশনা দেওয়া হলো। আরও জানাচ্ছেন সঞ্জনা চৌধুরী ঢাকা থেকে। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল চলতি বছরের মার্চে। তার আগে থেকে চীনসহ কয়েকটি দেশে এই মহামারীর বিষয়টি জানতে পেরে জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে বেশ সতর্ক অবস্থায় দেখা গিয়েছিল। বিশেষত প্রথম কয়েক মাস লোকজনের মধ্যে মাস্কের ব্যবহার ছিল চোখে পড়ার মতো, কিন্তু ইদানিং মানুষের মধ্যে এই মাস্ক পরার ব্যাপারে এক ধরনের শিথিলতা দেখা যাচ্ছে। এর পেছনে তদারকি না থাকাকেই দায়ী করছেন ঢাকার বাসিন্দা নরিন আক্তার। আমি যেখানে চেষ্টা করছি যে মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে, সেখানে যখন আরেকজন মানছে না, সেখানে আমি তো ঝুঁকিতে থেকেই যাচ্ছি। যেমন হচ্ছে কক্সবাজারে কিন্তু বলা হচ্ছে বিচগুলোতে যে না, মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ, কিন্তু আসলে কি মানুষ মাস্ক পরে যাচ্ছে নাকি পরে যাচ্ছে না সেটা দেখার কেউ নেই। 100 জনের মধ্যে আসলে 90 জনই মাস্ক পরছে না। যেমন আমি লালমনিরহাট গিয়েছিলাম, ওখানে কেউই মাস্ক পরে না। যদি বাস্তবায়ন থাকতো তাহলে মানে একজন নিজের সচেতনতা থেকে না পড়লেও ভয়ে হলেও পড়তো যে না আমাকে আসলে মানতে হবে, কিন্তু আমি সেটা কোথাও দেখছি না।
না বেসিক্যালি। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলনামূলক কমে এলেও শীতকালে সেকেন্ড ওয়েভ আসতে পারে বলে সরকারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়। এ কারণে আগাম সতর্কতা হিসেবে এখন নো মাস্ক নো সার্ভিস নির্দেশনা জারি করেছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে নির্দেশনা দেয়া হয় যে মাস্ক না পরলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোনো সেবা দেয়া হবে না। এর মধ্যে দিয়ে মূলত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, হাটবাজার, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সম্মেলনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এই নির্দেশনা কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। এ ব্যাপারে কথা বলেছিলাম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে। শীতে যাতে করে আমাদের এটা ব্যাপকভাবে সংক্রমণটা না হয়, সরকারি যে গাড়ি সার্ভিসগুলো আছে সেখানে যদি তাদেরকে সার্ভিসটা নিতে হয় তাকে মাস্ক পরতে হবে। সরকারি বিভিন্ন অফিস আদালত, ডিসি অফিস, ইওনো অফিস থেকে শুরু করে এসি ল্যান্ড, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সার্ভিসগুলো রয়েছে, সেখানে যদি সার্ভিস নিতে হয় অবশ্যই তাকে মাস্ক পরতে হবে, মাস্ক পরে সেটি নিতে হবে। কারণ আমরা দেখেছি যে শুধু বললেই হচ্ছে না, জনপ্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে এবং আমাদের সরকারি বিভিন্ন অফিস আদালত সবগুলোতেই কিন্তু এই সিদ্ধান্ত ইতিমধ্যে পৌঁছে গেছে। করোনা ভাইরাস সংক্রমণের মাসেই অর্থাৎ মার্চে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছিল যে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না এবং বের হলেও অবশ্যই মাস্ক পরতে হবে, না হলে জরিমানা গুনতে হবে বলে নির্দেশনায় বলা হয়। এর পরের কিছুদিন আইনশৃঙ্খলা বাহিনী এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখা গেলেও পরবর্তীতে সেটাও বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সে সময় অভিযোগ করেছিলেন যে মানুষের মধ্যে আইন ভাঙার প্রবণতা থাকায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এরপর সেভাবে স্বাস্থ্যবিধির বিষয়টি নজরদারি করা হয়নি। যদি নজরদারি না থাকে তাহলে মন্ত্রিসভার এমন নির্দেশনা আদৌ কতটা ফলপ্রসূ হবে জানতে কথা বলেছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদের সঙ্গে। এই নির্দেশনা বাংলাদেশে মাস্ক ব্যবহারে বড় কোনো ইম্প্যাক্ট আনবে আমি সেটা দেখি না। আগেও দুটো জারি হয়েছে, এটার কোনো ইম্প্যাক্ট পড়েনি। আমাদের এই লিফলেট বা সাইনবোর্ড এগুলো মানুষের মনে কোনো ইম্প্যাক্ট আনে না। কারণ হলো যে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন একটা সিস্টেমেটিক প্রসেস, এটা ধাপে ধাপে যায়। যেমন আপনাকে নলেজ দিতে হবে, তারপরে সেখান থেকে বিহেভিয়ার চেঞ্জটা আনতে হবে এবং সেটাকে সাস্টেইন করাতে হবে। জনসম্পৃক্ততা ছাড়া এগুলো বাস্তবায়ন হয় না। এবং জনসম্পৃক্ততা আনতে হলে প্রথম দরকার হলো যে আমাদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সরকারে নির্বাচিত যারা আছেন এনাদেরকে সকলকে যুক্ত করতে হবে, যুক্ত করে একটা সামাজিক আন্দোলনের মতো আনতে হবে। এই নির্দেশনা বাস্তবায়ন করতে বিভাগীয় কমিশনারদের জানানোর পাশাপাশি সব সরকারি বেসরকারি অফিসের বাইরে এ সংক্রান্ত পোস্টার টানিয়ে দিতে বলা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনকে এই বিষয়টি 2 বেলা নামাজের পর প্রচার করতে বলা হয়েছে বলে জানা গেছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান এবং গণপরিবহনে এই নির্দেশনা মানা হচ্ছে কিনা সেটা তদারকি করা হবে বলে জানিয়েছে মন্ত্রিসভা। সঞ্জনা চৌধুরী আমাদের রাতের অনুষ্ঠানের ফোন ইনে করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। এতে যোগ দিতে চাইলে 017114115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মাসুদ হাসান খানের কাছে বিশ্বের আরও কিছু খবর। বেলারুশ থেকে পাওয়া খবরে বলা হচ্ছে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা এক সাধারণ ধর্মঘট সে দেশে পালিত হচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি বিশাল কারখানায় শ্রমিকরা কর্মবিরতিতে যোগ দিয়েছে এবং কারখানার গেটের বাইরে সরকার বিরোধী স্লোগান দিয়েছে। তবে সরকার দাবি করছে তাদের সব প্রতিষ্ঠান ঠিকমতোই চলছে। ধর্মঘটে যোগ দেয়া কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। সিরিয়া থেকে পাওয়া খবরে বলা হচ্ছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের একটি অঞ্চলে রুশ বিমান হামলা চালানো হয়েছে। সেখানে তুরস্কের মদতপুষ্ট একটি মিলিশিয়া গোষ্ঠীর অনেক সদস্য নিহত হয়েছে। বিভিন্ন খবর থেকে ধারণা পাওয়া যাচ্ছে যে অন্তত 30 জন নিহত হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন সে দেশে এখন হয়তো প্রতিদিন প্রায় 1 লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সরকারি হিসেবে যা দেখানো হচ্ছে এটি তার প্রায় দ্বিগুণ। ফ্রান্সের বিজ্ঞান কাউন্সিলের প্রধান জাঁ ফ্রান্সোয়া ডের ফ্রাইসি এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন এমন এক সময় যখন তারা বিধিনিষেধ আরও কঠোর করা উচিত কিনা তা বিবেচনা করছেন। ফ্রান্সের সরকার এরই মধ্যে প্যারিস সহ প্রধান নগরীগুলিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা অঙ্গীকার করেছেন যে 2050 সালের মধ্যে তার দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসবে। জাপান পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি এবং মিস্টার সুগার এই অবস্থান এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর প্রথম নীতি নির্ধারণী ভাষণে মিস্টার সুগা বলেন, জলবায়ু পরিবর্তন রোধে জোরদার পদক্ষেপ নিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে, এমন পুরনো চিন্তাধারা থেকে জাপানকে বেরিয়ে আসতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে লেখা এক চিঠিতে এই সামাজিক মাধ্যমটিতে ইসলাম বিদ্বেষী কন্টেন্ট নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। মিস্টার খান বলেন, বিশেষত সামাজিক মাধ্যমে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ পৃথিবী জুড়ে ঘৃণা, উগ্রপন্থা এবং সহিংসতা উস্কে দিচ্ছে। রয়টার্স বার্তা সংস্থাকে দেয়া এক বিবৃতিতে ফেসবুক বলেছে, তারা ঘৃণাসূচক বক্তব্যের ব্যাপারে জানতে পারলে সাথে সাথেই তা অপসারণ করে। তবে তারা স্বীকার করে যে এ ব্যাপারে আরো অনেক কিছু করার আছে। স্বঘোষিত সোমালিল্যান্ড প্রজাতন্ত্রের একটি আদালত সামাজিক মাধ্যমের এক জনপ্রিয় তারকাকে দেশ থেকে বের করে সোমালিয়ায় পাঠিয়ে দেওয়ার আদেশ দিয়েছে। সোমালিয়ায় প্রেসিডেন্ট অফ টিকটক নামে পরিচিত বিলাল বুলশাউই নামে ওই ব্যক্তি একটি ভিডিও প্রকাশ করেন, যাতে তাকে সোমালি পতাকা চিহ্নিত চা পান করতে দেখা যায়। তিনি গত প্রায় 2 মাস ধরে আটক ছিলেন। বিশ্ব সংবাদ শুনছিলেন মাসুদ হাসান খানের কাছে। ভারত ও আমেরিকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের যে 2+2 ডায়ালগ চলছে তার তৃতীয় রাউন্ডের বৈঠকে অংশ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও, প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার আজ দিল্লিতে গিয়ে পৌঁছেছেন। আগামীকাল তাদের ভারতীয় কাউন্টারপার্ট যথাক্রমে এস জয়শঙ্কর ও রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেকো চুক্তি স্বাক্ষরিত হবে বলেও ধারণা করা হচ্ছে। এই সংলাপের অন্যতম প্রধান লক্ষ্য যে চীনকে মোকাবেলা করা তা নিয়ে পর্যবেক্ষকরা একমত, কিন্তু মার্কিন নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে দুদেশের মধ্যে এ ধরনের কোনো চুক্তি সই হলে তার ভবিষ্যৎ কি হতে পারে। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। ভারত ও আমেরিকার মধ্যে কাল সকাল থেকে শুরু হতে যাওয়া 2+2 সংলাপে এবার যে বেকো চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে তার পুরো কথাটা হল বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। গোপনীয় স্যাটেলাইট ও সেন্সর ডেটা রিয়েল টাইমে আদান প্রদানের জন্য যে 4 ধরনের তথাকথিত মৌলিক চুক্তি আছে, এটি তার একটি। ওয়াশিংটন ডিসি থেকে দিল্লির পথে রওনা হওয়ার আগেই মাইক পম্পিও টুইট করে ঘোষণা করেন, এই সংলাপের লক্ষ্যই হবে একটি মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কাদের থেকে বিপদের সম্মুখীন বলে তারা ভাবছেন তিনি সে কথা উল্লেখ না করলেও বুঝে নিতে অবশ্য কোনো অসুবিধাই হচ্ছে না কারোরই। China is the main issue, the main conversation, the main item on the agenda of this 2+2 talks. And that's why দিল্লির সিনিয়র কূটনৈতিক ভাষ্যকার জ্যোতি মালহোত্রার কথায় এই 2+2 সংলাপে আলোচনার মূল এজেন্ডাই বলুন বা প্রধান আলোচ্য সেটা হলো চীন। সে কারণেই এতদিন অপেক্ষার পর এই মহামারীর মধ্যেও মার্কিন মন্ত্রীরা দিল্লিতে এসেছেন। মার্কিন দূতাবাসের সূত্রগুলো আমাদের সরাসরি বলছেন, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী অবস্থানকে কিভাবে রোখা যায় বৈঠকে যাবতীয় আলোচনা হবে সেটাকে ঘিরেই। So China will be the main agenda item of these talks. স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট সি রাজামোহনও বিশ্বাস করেন, চীনের চমকপ্রদ উত্থান ভূরাজনীতির সমীকরণ বদলে দিয়েছে বলেই মার্কিন প্রশাসন এখন ভারতের সাথে নানা ধরনের সামরিক ও রণকৌশলগত সমঝোতা করতে আগ্রহ দেখাচ্ছে। The rise of China has fundamentally altered that structure. So the US in the past had bilateral treaties with Japan, with Australia, with South Korea and a whole range of countries. ডক্টর রাজামোহনের কথায় আমেরিকা একটা সময় জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া সহ নানা দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করত সোভিয়েত ইউনিয়নের কথা মাথায় রেখে। সোভিয়েতের পতনের পর গত 30 বছর ধরে সেই জায়গাটায় একটা তুলনামূলক স্থিরতা ছিল, কিন্তু এখন চীন পুরো প্রেক্ষাপটটা পাল্টে দিয়েছে। পৃথিবীর এই অঞ্চলে নিরাপত্তা ইস্যুগুলো কিভাবে অ্যাড্রেস করা হবে আমেরিকা তা এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। ভারতের সঙ্গে আলোচনাও তারই একটা অংশ। Has called for a fresh thinking in terms of how you organize the security in this part of the world. কিন্তু পম্পিও ও এসপার এমন একটা সময়ে ভারতে এলেন যখন তার মাত্র দিন সাতেকের মাথায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের ঠিক আগে ভারতের সঙ্গে এই ধরনের সমঝোতার উদ্যোগ কি ট্রাম্প প্রশাসনের কোনো নির্বাচনী কৌশল? আর হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল হলে এই নীতি যে পাল্টাবে না তারই বা স্থিরতা কোথায়? Foreign policy is not an issue for US election. So I don't know how much would it have mattered, that they have come 2+2 for they have come to India at all. So it's if you look at the historically. দ্য ওয়্যারের ডিপ্লোম্যাটিক এডিটর দেবীরূপা মিত্র অবশ্য বিশ্বাস করেন, বৈদেশিক নীতি ঐতিহাসিকভাবেই কখনোই মার্কিন নির্বাচনে তেমন প্রভাব ফেলে না, ফলে এবারেও তার বিশেষ ব্যতিক্রম হওয়ার কথা নয়।
তাঁর কথায় পম্পিও ও এসপার যে ভারতে এসেছেন সে খবর মার্কিন মিডিয়াতে কতটা ঠাঁই পাবে তা নিয়েও আমার সন্দেহ আছে। তবে তারা যদি ভারতের সঙ্গে সত্যিই সামরিক সমঝোতা করতে পারেন, জো বাইডেন হোয়াইট হাউসে এলেও সেটা টেকা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এর আগেও সব মার্কিন প্রশাসনই ভারতের সঙ্গে এই ধরনের সমঝোতা করতে চেয়েছে। Foundational agreement which the US government, whichever US government has been there, has been trying to get India to sign before. ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তার পূর্বসূরি বারাক ওবামার ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি বাতিল করে দিয়েছিলেন ঠিকই, তবে দেবীরূপা মিত্রর মতে সেটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। ভারতের সঙ্গে 2+2 ডায়ালগে যাই সমঝোতা হোক সেটা হবে চরিত্রগতভাবে সামরিক ও স্ট্র্যাটেজিক, ফলে ডোনাল্ড ট্রাম্প বিদায় নিলেও সেগুলো বহাল থাকবে বলেই তাঁর বিশ্বাস। এ ছিল দিল্লি থেকে পাঠানো শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। এবারে দেখা যাক বাংলাদেশে আজ সোশ্যাল মিডিয়াতে কোন কোন ইস্যুতে কথাবার্তা হচ্ছে। ধন্যবাদ মিজান। সামাজিক মাধ্যমে আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। ঢাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে হাজী সেলিমের বাড়ি থেকে ওয়ার্ড কাউন্সিলর ইরফানকে আটকের খবরটি কিন্তু আলোচনার কেন্দ্রে আছে। বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরটি নিয়ে তুষার সরকারের মন্তব্য, যে দেশের জনগণের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা সেনাবাহিনী, নৌবাহিনীর বড় বড় অফিসাররা রাস্তায় নেমে পরিবার সহ মার খায়, সেই দেশে সাধারণ জনগণ কতটুকু নিরাপদ সে নিয়ে প্রশ্ন থেকে যায়। মোহাম্মদ আব্দুর রফিক লিখেছেন, মতামত একটাই, যথাসময়ে সঠিক বিচার পাওয়ার প্রতিটা নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকারের কাজ মানুষের অধিকার পূরণ করা। চৌধুরী সাখাওয়াত হোসেনের মন্তব্য, মানুষের কোনো মূল্যই নেই তাদের কাছে। অন্যদিকে মোহাম্মদ জসিমউদ্দিন লিখেছেন, অপরাধীদের আইনের আওতায় আনতে না পারলে অপরাধের মাত্রা বাড়তেই থাকবে, এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষ আইনের প্রতি আস্থা হারাবে। লুৎফর রহমান তিনি লিখছেন, আমার পাশের ঘরে আগুন লাগলে আমি যদি সেটা নিভানোর চেষ্টা না করে নিজেকে নিরাপদ ভেবে বসে থাকি, তাহলে এর নিশ্চিত পরিণাম আমিও সেই আগুনে পড়ে মরব। এদিকে এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জনপ্রতিনিধি বা সমাজের উঁচু লেভেলের লোক হোক, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তদন্ত করে শাস্তির ব্যবস্থা হবে। তার এই বক্তব্য নিয়েও কিন্তু বেশ আলোচনা দেখা যাচ্ছে। যেরকম বেকার নামের একটা আড্ডি থেকে লেখা হয়েছে, কিচ্ছুই হবে না, রাতের মধ্যে বাহির হয়ে আসবে। এই নিয়ে মেহবুবার মন্তব্য, এসব কথা শুনলে প্রচুর হাসি পায়। আর বাবুল আহমেদ লিখেছেন, কে বলেছে জনপ্রতিনিধি আইনের ঊর্ধ্বে নয়? জনপ্রতিনিধি তো ধরা ছোঁয়ার বাইরে। অন্যদিকে নীলা, ফ্রান্স ও ফরাসি পণ্য বর্জনের খবরটি কিন্তু আজও সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ড করছে। হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটার, ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন। কুয়েত, জর্ডান এবং কাতারের কিছু কিছু দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া লিবিয়া, সিরিয়া এবং গাজা উপত্যকায় বিক্ষোভও দেখা যাচ্ছে। এরই মধ্যে ফরাসি পণ্য বর্জন না করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। আসলে কয়েকদিন ধরেই ফ্রান্স কিন্তু আলোচনায় আছে। ফ্রান্সের পণ্য বয়কটের খবরটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় নাইমুন হাসনাত লিখেছেন, মুসলিম দেশগুলো সমান তালে বয়কট করলে ফ্রান্সের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকে দেখেন। বয়কট খুব ভয়ানক। 2004 সালে ডেনমার্ক বিপর্যয়ের কথা মনে আছে, এখনও তা সচল হয়নি। রিয়াদ আহসান রানার মন্তব্য, ফরাসি পণ্যের ব্যবহারকারী এই দেশে খুব বেশি থাকার কথা না, যা আছে সেটা উঁচু লেভেলের, যাদের টাকা পয়সা বেশি, আর বেশিরভাগই এদের নকল পণ্য। গার্নিয়ার ফেস ওয়াশ আমিও এক সময় ব্যবহার করতাম, ব্যবহার ছেড়ে দিয়েছি অন্তত 5 বছর হলো। তবে মধ্যপ্রাচ্য সহ আরব দেশগুলোতে এগুলোর ব্যবহার বেশি থাকার কথা। ওইসব দেশগুলো গণহারে এইসব পণ্য বয়কট করলে ফ্রান্স আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর আশিকুর রহমান লিখেছেন, বয়কট একটি অহিংস কিন্তু শক্তিশালী প্রতিবাদের ভাষা। ঘৃণা, চর্চা এবং খুনোখুনির চেয়ে এরকম অর্থনৈতিক অবরোধ ধরনের প্রতিবাদ চলুক। সৌমিত্র রয় চৌধুরী প্রান্তর মন্তব্য, শুধু ফ্রান্সের পণ্য বর্জন করা নয়, যারা বিভিন্ন উপায়ে ফ্রান্স গিয়েছে সবাই ফ্রান্স ত্যাগ করাই উত্তম কাজ হবে। এর মাধ্যমে নিজের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সর্বোচ্চ প্রতিক্রিয়া জানানো হবে। এ ধরনের নানান মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি টুইটও কিন্তু বেশ শেয়ার হচ্ছে। ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গকে লেখা একটি চিঠির ছবি দিয়ে গতরাতে টুইট করেন ইমরান খান, যেখানে তিনি লিখেছেন, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিদ্বেষ সম্পর্কিত কন্টেন্ট ছড়াচ্ছে। এসব কন্টেন্টের দিকে বিশেষ নজর দিয়ে ঘৃণা ছড়ানোর বিষয়গুলো নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের চিঠিতে হলোকস্টের উদাহরণও টেনেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার টুইটটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। এ নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। ইমরান খানের এই চিঠির খবরটি নিয়ে সুজন সরকার লিখেছেন, ওই ফেসবুকটাই বন্ধ করে দেয়া হোক সারা পৃথিবী থেকে, এটার জন্যই যত ঝামেলা, আগের মতো পত্রিকা পড়বে মানুষ। আর তাজমিকার নামের একজন লিখেছেন, কোনো দেশের কোনো ধর্মের মানুষের চরম পন্থা মনোভাব থাকা ঠিক না। তো এই সবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত খবরগুলোর আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।
ধন্যবাদ ফয়সাল তিতুমির, তার সঙ্গে ছিলেন আফরোজা নীলা। অনুষ্ঠান শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম। বাংলাদেশে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধর করার অভিযোগে সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম গ্রেফতার। বাংলাদেশে একটি ইসলামী দল বলছে ইসলাম সম্পর্কে ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিবাদে তারা ঢাকায় ফরাসি দূতাবাস ঘেরাও করবে। আর বাংলাদেশ সরকার বলছে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মাস্ক না পরে কেউ অফিসে গেলে তাকে বের করে দেওয়া হবে। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। ভালো থাকবেন। BBC. This is the BBC. একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8।